6 মাস ধরে যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছিল, ইরানের সেই 3 পাইলট বেঁচে আছেন, কিন্তু আছেন কার হেফাজতে? উত্তরটা এমন এক দেশের নাম যেটা শুনলে অনেকেই অবাক হবেন। আজ 16ই আগস্ট 2026 দুপুর, গত 24 ঘন্টায় সামনে আসা 4টে বড় খবর নিয়ে আজকের এখনকার আলোচনা এক এক করে এখন সবকটাই আপনাদের সামনে রাখছি। প্রথম খবর, ইরান নিজে মুখ খুলেছে নিখোঁজ 3 পাইলট নিয়ে। তারা জীবিত কিন্তু বন্দী। আর এই একটা খবর থেকেই বেরিয়ে আসছে যুদ্ধের এমন একটা দিক যেটা এতদিন পরিষ্কার ছিল না। দ্বিতীয় খবর, হরমুজের ধাক্কায় বেসামাল আমেরিকা। ইরানের কাছে ঘা খাওয়া ট্রাম্প নিজের দেশের মানুষকে এমন একটা কথা বলে বসলেন যেটা কোনো প্রেসিডেন্ট সাধারণত কখনো বলেন না। তৃতীয় খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ধ্বংস, একদিনে অন্তত 11 জনের মৃত্যুর খবর। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি লেবাননে লড়ছে নাকি ইরানের জন্য ফাঁদ পাচ্ছে? সেটাও বলবো। আর চতুর্থ খবর, রাশিয়ার নতুন ড্রোন যুদ্ধের বিপদটাকেই আর এক ধাপ বাড়িয়ে দিল। ঠিক মানুষের মতো ওত পেতে বসে থেকে আঘাত আনার ক্ষমতা, যেটা শুনলে অবাক হবেন। দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের সর্বপ্রথম খবর দিয়ে। আপনাদের কি মনে আছে যে 1 সপ্তাহ আগে যখন আমরা এই 3 পাইলটের নিখোঁজ হওয়ার খবরটা আপনাদের সামনে রেখেছিলাম, তখন কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এরপর কি হলো সেই পাইলটদের। আজ সেই ফলো আপটাই সবার আগে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনীর যে কমিটি, মানে যুদ্ধে নিখোঁজ সৈনিকদের খোঁজ করে যে কমিটি, তার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির জাদে বলেছেন 3 জনেরই হদিশ পাওয়া গেছে। ইরানের বক্তব্য, মার্চ মাসে যখন এদের সুখোই 24 যুদ্ধবিমান দুটো ভেঙে পড়ে, তখনই কাতারের বাহিনী তাদের জীবিত অবস্থায় ধরে ফেলে। অর্থাৎ ইরানের অভিযোগ যে গত প্রায় 6 মাস ধরে তারা কাতারের হেফাজতেই আছেন, আর এই গোটা সময়টায় তাদের পরিবারের সঙ্গে বা ইরানের কোনো সরকারি কর্তার সঙ্গে একবারও কথা বলতে দেওয়া হয়নি। এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এটা এখনো পর্যন্ত ইরানের দাবি। কাতারের দিক থেকে 15ই আগস্ট রাত পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো সরকারি বিবৃতি আসেনি। এবার ঘটনাটা কি ছিল সেটা একটু বলি, গুছিয়ে বলি। মার্চ 2026-এ ইরানের দুটো সুখোই 24 যুদ্ধবিমান কাতারের আল উদেদ সামরিক ঘাঁটির দিকে এগোচ্ছিল। কাতারের বায়ুসেনা বলছে বিমান দুটো অনুমতি ছাড়া তাদের আকাশ সীমায় ঢুকে পড়েছিল, তাই তারা সেগুলোকে গুলি করে নামিয়ে দেয়। ইরানের কালকের বিবৃতি অনুযায়ী ওই বিমানেই থাকা 3 পাইলট সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলেন, মানে তারা সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু বন্দী হয়ে যান। এখন ইরান কাতারের কাছে দুটো দাবি রেখেছে। 1, এই 3 জনকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেয়া হোক, আর 2, তারা কি অবস্থায় আছেন সেটা পরিষ্কার করে জানানো হোক। কিন্তু দর্শক বন্ধুরা, এই খবরটা শুধু 3 জন পাইলটের খবর নয়, এর ভেতরে আরও একটা বড় তথ্য লুকিয়ে আছে যেটা এতদিন স্পষ্ট ছিল না। ফেব্রুয়ারি 2026 থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে তাতে ধরে নেওয়া হচ্ছিল ইরান মূলত ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনছে। এখন এই পাইলটদের ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে শুধু তাই নয়, ইরানের বায়ুসেনার যুদ্ধ বিমান আর সেই বিমানের পাইলটরাও সরাসরি অভিযানে নেমেছিলেন। মানে ইরান আমেরিকার সামরিক ঘাঁটি পর্যন্ত যুদ্ধ বিমান পাঠিয়ে সরাসরি আকাশপথে হামলা করেছিল, বা অন্তত হামলার চেষ্টা করেছিল। আর সম্ভবত সেই কারণেই এবার আমেরিকার ক্ষতিটাও আগের যে কোনো বারের তুলনায় বেশি হয়েছে। আচ্ছা, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। এটা একটু মন দিয়ে শুনুন, কারণ এর প্রভাব আমেরিকার সাধারণ মানুষের একদম ডাইরেক্ট পকেটে পড়েছে। হরমুজ প্রণালী, অর্থাৎ যে সরু সমুদ্রপথ দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল বাইরে বেরোয়, সেই পথ নিয়ে টানাপোড়েনে আরব দেশগুলোর তেল আটকেছে। হ্যাঁ, ইরানের তেলও আটকেছে, কিন্তু এই যুদ্ধ আমেরিকারও তেল বের করে দিয়েছে। খবরটা শুনুন। আমেরিকায় পেট্রোলের দাম প্রায় $4 প্রতি গ্যালনে পৌঁছে গেছে, বেশি হয়ে। আর সেই দেশের প্রেসিডেন্ট নিজের মানুষের
ক্ষোভের উপর জল ঢালার বদলে যেন আরও একটু তেল ছিটিয়ে দিলেন। 15ই আগস্ট সামনে আসা খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার সিদ্ধান্তের জন্য তিনি কোনোদিন ক্ষমা চাইবেন না। মানে তার কথায় সেই সিদ্ধান্ত সঠিক ছিল, আর আমেরিকানদের এই চড়া দামের জ্বালানি নিয়েই থাকতে হবে। ট্রাম্প যুক্তি দিচ্ছেন, আমেরিকার মানুষ পেট্রোলের জন্য যদি একটু বেশি টাকা দেয়, তাহলে সেটা ওই দামেরই অংশ যে দাম ইরানকে পরমাণু অস্ত্র হাতে পাওয়া থেকে আটকাতে গিয়ে চোকাতে হচ্ছে। একটু ভাবুন, কোনো দেশের প্রেসিডেন্ট নিজের মানুষকে বলেন এরকম কথা যে দাম বাড়ছে, সহ্য করে নিন? সাধারণত সরকার বলে আমরা দাম কমাবো। ট্রাম্প বলছেন না, এটা সহ্যই করতে হবে। কেউ কেউ কথাটাকে নির্লজ্জতা বলছেন, কিন্তু আমাদের অন্য দিকটাও দেখতে হবে। আমেরিকা আর তার সেনাবাহিনী হরমুজের সমস্যা আজও মেটাতে পারেনি। পৃথিবীর প্রায় 20% তেল আর এলএনজি এই একটা পথ দিয়েই জাহাজে করে যায়, যে পথ দিয়ে দুনিয়ার 5 ভাগের 1 ভাগ জ্বালানি চলাচল করে। সেই পথ অচল হয়ে গেলে তার প্রভাব রাতারাতি মুছে ফেলা যায় না। আর আজ যদি এই যুদ্ধ বন্ধও হয়ে যায়, এই ধাক্কাটা কয়েক বছর ধরে চলবে। আর এখন তার সরাসরি ছাপ পড়ছে আমেরিকার পাম্পে। তার মানে ট্রাম্পের হাতে এই মুহূর্তে কোনো সহজ রাস্তা নেই। হরমুজের জট খুলছে না, বিশ্বের তেল সরবরাহে চাপ রয়ে গেছে, আর তার দাম আমেরিকার সাধারণ মানুষও নিজের পকেট থেকে দিচ্ছে। এখন দেখার, ট্রাম্পের এই কড়া কথা শুধু কথার মধ্যেই আটকে থাকে, নাকি আমেরিকার মানুষ নিজেদের যুদ্ধপ্রিয় সরকারকে এবার হিসেব বুঝিয়ে দেয়। এগিয়ে যাই তৃতীয় খবরে। দর্শক বন্ধুরা, 15ই আগস্ট ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে খুব ভারী বিমান হামলা চালিয়েছে। অনেক মাস পর ওই এলাকায় এই মাপের বোমাবর্ষণের ছবি সামনে এসেছে। দের আল জাহারানি এলাকাটা পুরো ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেছে। বহু বাড়ি আর অন্যান্য কাঠামো একেবারে মাটিতে মিশে গেছে। অনেক গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে আছে রাস্তায়। লেবাননের সংবাদ মাধ্যম বলছে যে দের আল জাহারানিতে ইসরায়েলি বিমান হামলায় 4 জন মারা গেছেন, আর আনসারা অন্য আর একটা এলাকায় দ্বিতীয় একটা হামলায় মারা গেছেন 7 জন, আর আহত হয়েছেন 3 জন। অর্থাৎ ওই একই দিনে লেবাননে অন্তত 11 জনের মৃত্যুর খবর আছে। দক্ষিণ লেবাননের উত্তেজনা আবার একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছে। এখানে একটা পুরনো কথা আপনাদের এবার একটু মনে করিয়ে দিই। আজ থেকে প্রায় 1.5 মাস আগে ইরান ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছিল, লেবাননের উপর তীব্র হামলা চলতে থাকলে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন আবার ইসরায়েলের উপর নামতে থাকবে। সেই সতর্কবার্তার পরেও ইসরায়েল হামলা চালিয়ে গেছে, আর গত 2 দিনে সেই হামলার মাত্রা আরও বেড়েছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ইরান কি নিজের সতর্কবার্তা অনুযায়ী কাজ করবে, নাকি ইসরায়েল ইচ্ছে করেই লেবাননে চাপ বাড়াচ্ছে যাতে ইরানকে আবার এই যুদ্ধে ভিতরে টেনে আনা যায়? আমার যুক্তি বলছে ইরান এই মুহূর্তে বুদ্ধি খাটিয়ে চলছে। একসঙ্গে দুটো ফ্রন্টে জড়াতে চাইছে না, আগে আমেরিকার সঙ্গে বিষয়টা মেটাতে চাইছে। আর সেই জায়গা থেকেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যে এই হামলাগুলো শুধু লেবাননের মধ্যে সীমাবদ্ধ কোনো সামরিক অভিযান নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। এবার এই প্রতিবেদনের শেষ খবরটা যুদ্ধের ময়দানের চেহারাই বদলে দিচ্ছে। রাশিয়া ড্রোন যুদ্ধকে আরও এক ধাপ উপরে তুলে দিয়েছে। এখন এমন ড্রোন ব্যবহার হচ্ছে যেগুলো রাস্তার ধারে নেমে পড়ে, ঘন্টার পর ঘন্টা কোনো আড়ালে চুপচাপ পড়ে থাকে, ঠিক যেভাবে একজন স্নাইপার ওত পেতে বসে থাকে, তারপর হঠাৎ উঠে গিয়ে আঘাত আনে। এই ড্রোনগুলোকে বলা হচ্ছে লার্কার ড্রোন, সোজা বাংলায় ওত পেতে থাকা ড্রোন। এদের সবচেয়ে বড় বিশেষত্ব কি শুনুন। বিশেষত্ব হলো এরা শুধু ক্যামেরার উপরে ভরসা করে না, এদের গায়ে মাইক্রোফোনও লাগানো থাকে, যা ওই দূর থেকে কোনো গাড়ি আসার আওয়াজ শুনতে থাকে। আর যেই গাড়িটা বা ওই সামরিক যান বা যা কিছুর শব্দ কানে আসে, যেই ওটা কাছে আসে, ড্রোনটা আবার উড়ান দেয় এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে হামলা চালায়।
মানে ব্যাপারটা আর আকাশ থেকে ড্রোন পাঠিয়ে হামলা করার মধ্যে আটকে নেই। ড্রোন এখন রাস্তার ধারে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে আর সঠিক সময়ে সামনে এসে আঘাত করতে পারে। রাশিয়ার এই নতুন ড্রোন দেখিয়ে দিচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন আর শুধু নজরদারি বা সরাসরি হামলার যন্ত্র নয়, ফাঁক পেতে ওত পেতে আঘাত করার একটা নতুন বিপজ্জনক অস্ত্র হয়ে উঠেছে। আজ যাদের হাতে উন্নত ড্রোন আছে, আত্মঘাতী ড্রোন আছে, তারা দুনিয়ার বড় বড় নৌবাহিনী আর বিমান বাহিনীর সঙ্গেও টক্কর নিচ্ছে। এবার আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় লেবাননে এই বাড়তে থাকা হামলার জবাবে ইরান কি শেষ পর্যন্ত সরাসরি নেমে পড়বে, নাকি আমেরিকার সঙ্গে বোঝাপড়াটা শেষ না হওয়া পর্যন্ত সে চুপ করেই থাকবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।